সবাইকে স্বাগত জানাচ্ছি খেলার সময়ের বিশেষ আয়োজনে। সম্প্রতি আরাফাত রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যানারে দেওয়া হয়েছে ক্রীড়াবিদদের বিশেষ সম্মাননা। আজ আমরা কথা বলবো আরাফাত রহমান কোকোর মেমোরিয়াল ট্রাস্টের কিভাবে এটা গঠন হলো এবং তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কি। আমাদের সঙ্গে আছেন দুজন বিশেষ অতিথি। প্রথমে পরিচয় করে দিচ্ছি আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের ফাউন্ডার এবং কোঅর্ডিনেটর সরফরাজ আহমেদ শরফু ভাই, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন মেম্বার ফারুক হোসেন ভাই। দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। কেমন আছেন শুরুতেই জানতে চাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। স্বাধীন বাংলাদেশে আজকে যারা এখানে আমাদেরকে দেখছেন, আমাদের কথা শুনছেন আপনার মাধ্যমে, আপনার সময় টিভির মাধ্যমে, সবাইকে শুভেচ্ছা এবং রমজানের মোবারক জানাচ্ছি। একটু প্রথমে জানতে চাই যে আপনারা সম্প্রতি আমরা দেখেছি বেশ জমকালো আয়োজনে আরাফাত রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যানারে আমরা সম্মাননা দিয়েছেন 9 জন ক্রীড়াবিদকে বা ক্রীড়া সংশ্লিষ্টকে। এটার আসলে শুরুটা কিভাবে করলেন আপনারা? কোথা থেকে শুরু হলো, কবে শুরু করলেন? একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা জানতে চাই শরফু ভাইয়ের কাছে। আপনারা সবাই জানেন যে আরাফাত রহমান কোকো সাহেব 2015 সালে মারা যান। যখন তিনি মারা যান সেই সময় থেকে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের যাত্রা শুরু হয়। প্রথম দিকে আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আরাফাত রহমান কোকো সাহেব যেহেতু একজন ক্রীড়ামোদী মানুষ ছিলেন, নিজে খেলাধুলাকে পছন্দ করতেন এবং বিভিন্ন সংগঠনের সাথে উনি জড়িত ছিলেন। তো তার স্মৃতিটাকে ধরে রাখার জন্যই আমরা গুটি কয়েক মানুষ মিলে একটি সংগঠন শুধু লন্ডনে স্টার্ট করি। তখনকার সময়ে পরিবেশ পরিস্থিতির কারণে আপনারা অনেকেই জানেন যে যেটি বাংলাদেশে করা সম্ভব ছিল না আমাদের জন্য। তো সেই সময় থেকে আরাফাত রহমান কোকো ভাইকে স্মৃতিকে ধরে রাখার জন্যই এই আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের যাত্রা শুরু হয় সর্বপ্রথম একটি ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে ইংল্যান্ডের মাটিতে। হ্যাঁ, আমরা দেখেছি এক সময় বেশ ন্যাশনাল টিমের অনেকে গিয়ে খেলেছে। হ্যাঁ, ধীরে ধীরে গত 11 বছর ধরে এই টুর্নামেন্টটা প্রত্যেকটা বছরে আমরা করেছিলাম, শুধুমাত্র করোনাকালীন সময়টা ব্যতীত রেখে। সেইখান থেকে বাংলাদেশের অনেক সুপারস্টাররা আমাদের এই টুর্নামেন্টে গিয়ে অংশগ্রহণ করেছিলেন। যখন আমরা আমাদের মনে আছে এবং ফারুক ভাই আমার সাথে ছিলেন কাজকর্মে সবসময়, যে এই টুর্নামেন্টটা বাংলাদেশের মানে বাইরে ইংল্যান্ডের মাটিতে কমিউনিটি ভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয় তার মধ্যে একটা সময় আমরা নাম্বার 1-এ চলে এসেছিলাম এবং টানা 3 বছর আমরা র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ ছিলাম। এই টুর্নামেন্টে এত সফলতা অর্জন করেছিল। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট শুধু যে খেলাধুলা নিয়ে কাজ করে এটা অ্যাকচুয়ালি ঠিক না। আমরা খেলাধুলার পাশাপাশি সামাজিক যে কার্যক্রমগুলো আছে, মানবিক কার্যক্রমগুলো যেগুলো আছে, ওইগুলো আমরা অলরেডি অনেক আগ থেকে বাংলাদেশে শুরু করে দিয়েছিলাম। তো হয়তো বা মানে পারিপার্শ্বিক কারণে এতটা ফোকাসে আসে নাই। আর এই বছর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দিক নির্দেশনায় এবং ওনার অনুমতিক্রমে প্রথমবারের মতো আমরা আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড, যেটাকে আমরা আরাফাত রহমান কোকো পদকও বলতে পারি, আমরা শুরু করেছি এবং ইনশাল্লাহ এটা কন্টিনিউস চলমান থাকবে যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে। একটু ফারুক ভাইয়ের কাছে জানতে চাই, আরাফাত রহমান কোকোর সঙ্গে আপনি কাজ করেছেন, একটু সেই স্মৃতিটা একটু জানতে চাইবো তার সঙ্গে। কোকো ভাইয়ের সাথে আমি অবশ্য অ্যাকচুয়ালি ক্রিকেটই খেলতাম। 93-তে আমি ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছিলাম ডিউ টু পলিটিক্সের কারণে। কিন্তু কোকো ভাইয়ের সাথে আমার 2004-এ সর্বপ্রথম সাক্ষাৎ ওল্ড এইচএস ক্লাব মাঠে। তো একটা পর্যায়ে উনি সবাই ওখানে অনেক গুণীজনরা ছিলেন, বড় বড় সংগঠকরা ছিলেন। তো এক ফাঁকে উনি বলতেছিলেন যে খেলাটা তো শুধু আমাদের গণ্ডির ভিতরে থাকলেও না, স্পোর্টসটা সবার জন্য এবং আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে মাদক থেকে মুক্ত রাখার জন্যই উনি স্পোর্টসটার উপরে বেশি কাজ করার চেষ্টা। আপনি জানেন মনে হয় ওই সময় বিএনপি সরকার কিন্তু ক্ষমতায় ছিল 2001 থেকে 2005, কিন্তু কোনো সময় ওনাকে আমি দেখি নাই যে প্রটোকল নিয়ে চলার মতো অবস্থা ছিল। উনি জাস্ট একটা সিম্পল ভাবে চলতেন, কেউ বুঝতেও না যে উনি একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রীর একজন ছোট ছেলে। কিন্তু ওনার কাছে যে কেউ গেলে, যে কোনো পারপাসে গেলেই ওনার কাছে জানতে পারতো যে খেলাটাকে কিভাবে আমরা আপনি এটাও জানেন কিনা, জানেন সম্ভবত হাই পারফরম্যান্স ইউনিট ওনার হাত ধরেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে সূচনা হয়। আর তারই ধারাবাহিকতায় আজকে যারা মুশফিক, তামিম, মাশরাফি যারা আছেন, এই যে পঞ্চপাণ্ডব যাদেরকে বলা হয়, এটা কিন্তু ওনার ইউনিট থেকেই বের হয়ে আসা।
জি, একটু আবার শরীফ ভাইয়ের কাছে যেতে চাই। আমরা দেখলাম আপনারা এবার সম্মাননা দিয়েছেন, একটা অ্যাওয়ার্ড চালু করেছেন, ভবিষ্যতে এটাকে রাষ্ট্রীয়ভাবে দেওয়ার একটা পরিকল্পনা আছে। এটা তো আপনারা বললেন যে অ্যাওয়ার্ডের কথা, কিন্তু নিশ্চয় আরাফাত রহমান কোকোর যে ক্রীড়া ক্ষেত্রে যে অবদান রয়েছে সবাই কিন্তু বলে যে স্পেশালি ক্রিকেটে তার একটা অনেক বড় অবদান রয়েছে। আপনারা এই মেমোরিয়াল ট্রাস্টের এই আন্ডারে এসে আপনারা আসলে দেশের ক্রিকেটের বা দেশের সার্বিক ক্রীড়ার উন্নয়নে আপনারা কি করতে চান বা কোনো পরিকল্পনার সামনে কি রয়েছে আপনাদের? এই পরিকল্পনাটা আমাদের থেকে বেশি যিনি চিন্তা করেন তিনি হচ্ছেন আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপরে আমাদের বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সবচেয়ে আদরের কনিষ্ঠ সন্তান ছিলেন আরাফাত রহমান কোকো সাহেব, এবং ওনার একমাত্র বড় ভাই যিনি আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। যখন আমরা এই টুর্নামেন্টগুলো শুরু করি, এই ট্রাস্টের কাজ শুরু করি, প্রথম দিকে একদম ইন দ্য বিগিনিং যখন এটা ছোট্ট পর্যায়ে ছিল, তখনই উনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন। আমরা কিন্তু ওই যে বিদেশের মাঠে যে টুর্নামেন্টগুলো করতাম, আমরা কিন্তু বিভিন্ন ক্লাবের নামে করতাম না, আমরা টিমগুলো নিয়ে আসতাম বিভিন্ন জেলা ভিত্তিকভাবে, আপনার বিভাগীয়ভাবে। কেউ টিম দিতে চাইলে আমরা একটা পর্যায়ে আমাদের ওইখানে টিম নেওয়ার জন্য, খেলার অংশগ্রহণ করার জন্য একরকম মানে যুদ্ধর মুখ হইতো, যে মানুষ এতটুকু মানে পছন্দ করা শুরু করেছিল এই টুর্নামেন্টটাকে। তো আমাদের একটা ওইখান থেকে যে এক্সপিরিয়েন্সটা আমাদের গেদার হয়েছে, অবশ্যই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা এই অ্যাওয়ার্ডটা শুরু করার একটা মাত্র রিজন হচ্ছে, ফার্স্ট অফ অল একটাই রিজন আমরা মনে করি যে এটার মাধ্যমে, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে মানুষকে, খেলোয়াড় যারা আছে, যারা ক্রীড়ামোদী আছে, তাদেরকে অনুপ্রাণিত করা। আমরা এই বছর 9টা দিয়ে শুরু করেছি, ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এটাকে আমরা আর একটু বেশি আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সাথে সাথে আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের যে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সাহেব, উনি একজন ক্রীড়ামোদী মানুষ, উনি বাংলাদেশের উজ্জ্বল একজন সাবেক অধিনায়ক ছিলেন। উনার আন্ডারে এর আগে আপনারা দেখেছেন যে যখন আমাদের এই দেশে আমাদের পারিপার্শ্বিক অবস্থা ভালো ছিল না, তখন কিন্তু আমরা আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করেছিলাম, আপনারা ইতিমধ্যে দেখেছেন, এবং কি এটা বিভাগীয় পর্যায়ে আমরা করেছি। তো ওই কমিটিতে আমাদের হাবিব নবী খান সোহেল ভাই এবং আমিনুল ভাই সহ, আমি সহ, আমরা অনেকেই মেম্বার থেকে এই কমিটিটা আমরা রান করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমরা সমাপ্তির দিকে নিয়ে গিয়েছি। তো ঠিক তেমনইভাবে অদূর ভবিষ্যতেই আমাদের প্ল্যান আছে, আমাদের ক্রীড়ামন্ত্রী সাহেবের সাথে কথা হয়েছে, এবং সর্বোপরি প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান সাহেবের দিক নির্দেশনায় সারা বাংলাদেশের 64টা জেলায়, আপাতত আমরা 64টা জেলাতেই ক্রিকেট এবং ফুটবল, এই আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের আন্ডারে, এবং আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট এবং আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট, 2টা টুর্নামেন্ট আমরা মানে বর্তমান সময়ের জন্য আমরা শুরু করতে একটা পরিকল্পনা হাতে নিয়েছি, এবং ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরে আমরা টুর্নামেন্টগুলো শুরু করতে পারবো। এটা কি বয়স, আমরা জানি যে বাংলাদেশের বয়স ভিত্তিক পর্যায়ে ক্রিকেট ফুটবল কিন্তু খুব ভালো করছে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে, সাফ টুর্নামেন্ট প্রায় জিতেছে। তো আপনারা কি বয়স ভিত্তিক পর্যায়ে করবেন টুর্নামেন্টগুলো নাকি সিনিয়র পর্যায়ে? এট দ্য মোমেন্ট আমাদের প্ল্যান হচ্ছে আমরা এটাকে ওপেন ফর এভরিওয়ান, আমরা ওপেন করে দিব। অ্যান্ড সেকেন্ড যেটা আমাদের প্ল্যান হচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন যে অন্য আমরা কিছুগুলো আমরা চাচ্ছি যে এই ট্রাস্টের আন্ডারে আমরা অল্প করে হলেও স্টার্ট করতে চাই, 1-2টা একাডেমিক মাধ্যমে, যেগুলো একাডেমিগুলো আমাদের কোকো ভাইয়ের স্বপ্ন ছিল, এবং ওখানে উনি কিন্তু কয়েকটা একাডেমি করার কারণে ওই জায়গা থেকে অনেক ভালো ভালো খেলোয়াড়রা আজকে বের হয়ে আসছে। তো আমাদের পরিকল্পনা আছে এখানে কয়েকটা বিভাগ, অ্যাটলিস্ট প্রত্যেকটা বিভাগে একটি করে একাডেমি আমরা যাতে করতে পারি। এই টুর্নামেন্টগুলো করার প্রথম দিকে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা জেলা পর্যায়ে নিয়ে যাব, যেহেতু প্রথম দিকে আমরা শুরু করছি জেলা পর্যায় থেকে, আস্তে আস্তে এটাকে ইনশাল্লাহ আমরা উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর অবশ্যই কোকোবার যে জিনিসগুলো আমাদের আছে, যেমন আপনি বলছেন হাই পারফরমেন্স, তারপরে খেলাধুলার জন্য যারা ভালো করবে তাদেরকে সম্মানিত করা, এই কাজগুলো আমরা কন্টিনিউ করে যাব। পাশাপাশি আমাদের এই ট্রাস্টের যে, আমি আপনাকে আমাদের একটা স্লোগান আছে, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ওয়ার্কিং ফর দি হিউম্যানিটি অ্যান্ড স্পোর্টস। তো আমরা প্রথমে হিউম্যানিটিকে রেখে স্পোর্টসের সাথে আমরা কাজ করতে চাই। তো হিউম্যানিটি অ্যান্ড স্পোর্টস দুইটাকে কম্বাইন করে আমরা ইনশাল্লাহ আমাদের কার্যক্রমগুলো আমরা মানে এই বাংলাদেশের মাটিতে আমরা করব। এবং লাস্ট প্রোগ্রামে আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ওইখানে আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী ছিলেন, তারপরে আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব সহ যারা ছিলেন, তারা প্রত্যেকেই বলে গিয়েছেন, এবং এটা ঘোষণা এসেছে যে আগামী বছর থেকে এই ট্রাস্টের আন্ডারেই সরকারিভাবে আরাফাত রহমান কোকো সম্মাননাগুলা সরকারিভাবে করা হবে, এবং সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থেকে এগুলা করবেন।
তো এটা আমাদের জন্য অনেক বড় পাওনা, এবং আমি বিশ্বাস করি এই ট্রাস্ট এবং এই আমাদের এই সরকার, বিএনপি সরকার যে খেলাধুলাকে মানে খুব বেশি প্রাধান্য দিচ্ছে। এবং আপনি যেহেতু আপনি স্পোর্টসের একজন সাংবাদিক, আপনি অবশ্যই দেখেছেন যে বিগত বছরে যে আমরা প্রোগ্রামটা লন্ডনের মাটিতে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে করেছিলাম, আজকের প্রধানমন্ত্রী যিনি, উনি কিন্তু কয়েকটা কথা ওই জায়গায় নিয়ে এসেছিলেন। একটা কথা ওনার ছিল যে ঢাকা শহরের প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে খেলার মাঠ উনি করতে চান, উনি গ্রিন সিটি করতে চান, এবং কি খেলাধুলার জন্য উনি যে মানে আমরা হাস্যকর কিছু জিনিস দেখেছিলাম বিগত সরকারের আমলে, যেগুলো হচ্ছে যে একজন মানুষ সারা বছর কষ্ট করেছে, বডি বিল্ডিং করেছে, অথবা সারা বছর কষ্ট করে সে ক্রিকেটকে তার নিজের আয়ত্তে নিয়ে এসেছে, পুরস্কার হিসেবে তাকে দেয়া হচ্ছে জাস্ট ভেরি সিম্পল এবং ফানি থিংস। তো ওইগুলা কিন্তু উনি উনার নজরে নিয়ে এসেছিলেন। আপনি শুধু শুনে খুশি হবেন যে আমরা যে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা এবছর করেছি, সেই অ্যাওয়ার্ডে কিন্তু আমরা ওনাদেরকে সম্মাননা করেছি, ওনাদেরকে একটা ক্রেস্ট উপহার দিয়েছি, পাশাপাশি তাদেরকে আমরা আর্থিক অনুদান দিয়েছি, যাতে এই আর্থিক অনুদানটা নিয়ে ওনারা যাতে নিজেদেরকে একটু হলো তাদের পারিবারিকভাবে বলেন, তাদের স্পোর্টসের ক্ষেত্রে নিজেদের ক্ষেত্রে খরচ করে কাজে লাগে। আপনি একটা আমাদের সবচেয়ে বেস্ট চয়েস ছিল এবছর, আপনি দেখেছেন যে আমাদের এক বোন, তো ও অ্যাকচুয়ালি আমি জানতাম না নিজেও, তার দেশের বাড়ি হচ্ছে আমার এলাকায়। আচ্ছা, সে যখন আসছে সে আমাকে এসে বলতেছে, দাদা আমি আপনার এলাকার মানুষ। এবং সে যখন এই জিনিসটা পাইছে, পরে ওই দিন রাত্রে সে আমাকে কল করে এবং আমাকে মেসেজ একটা পাঠায়। পরবর্তীতে আমি তাকে কল করে, তার কলটা মিস করি, পরে আমি কল করি, সে মানে তার ফ্যামিলি থেকে সবাই অনেক বেশি খুশি, কারণ সে এই জিনিসটাগুলো পাওয়ার মাধ্যমে তার চাহিদাগুলো যেরকম প্রয়োজনগুলো পূরণ করতে পারবে, পাশাপাশি তার মনোবলটা অনেক বেড়ে গেছে। অবশ্যই। তো আমরা চাই যে এইরকমভাবে প্রত্যেকের পাশে থেকে যারা আজকে দেশের অবদানে, ক্রীড়াঙ্গনে অবদান রাখবে, তাদের পাশে থাকার জন্য। অবশ্যই। একটু ফারুক ভাইয়ের কাছে আসতে চাই। ফারুক ভাই, আপনারা লন্ডনে বললেন বা ইংল্যান্ডে আপনারা এই আরফাত রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যানারে আপনারা অনেক টুর্নামেন্ট করেছেন, কতটা কঠিন ছিল? যদিও বাংলাদেশে কোনো সেখানে করেছেন, বাট একটা অন্য দেশে এরকম একটা টুর্নামেন্ট অর্গানাইজ করাও তো অনেক প্রতিবন্ধকতার ব্যাপার থাকে নিশ্চয়ই, কিছু সরকারি কোনো সহায়তা ছাড়া। সেটা আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জ ছিল, বা সেই ঘটনাটা একটু জানতে চাই যে আসলে কেমন কঠিন ছিল সেই বিষয়গুলো। ধন্যবাদ, একটা সুন্দর একটা কোশ্চেন রয়েছে। নর্মালি হয়েছে কি, আমাদের যারা ট্রাস্টের মেম্বার ছিল তারাই কিন্তু আমরা সবাই মিলেই কিন্তু এটার সব কিছু বেয়ার করতাম, এবং এটা বেয়ার করতে গেলে যেটা হয়তো কি সবারই কাজকর্ম আছে, আর খেলাধুলাটা জাস্ট একটা ফান, একটা ইভিনিং হয়তো আমরা এনজয় করতাম, কিন্তু এটা করতে যেয়ে হলো কি আমাদের অনেক প্রেশার আসতো। যে প্রথমে আমরা কিন্তু 12টা টিম দিয়ে শুরু করছিলাম, তারপরে দেখা গেলো যে আস্তে আস্তে এখন ডিস্ট্রিক্ট বিভাগ দেওয়ার পরে 16টা, লাস্ট আমরা 16টা দিয়ে শেষ করলাম আর কি। কিন্তু এখন এগুলি করতে যাওয়ার ভিতরেও আমাদের অনেক প্রেশার থাকতো। হয়তো দেখা গেলো মাঠ পাইলে অন্য আরেকটা কোম্পানি তারাও বা অর্গানাইজেশন তারাও টুর্নামেন্ট চেষ্টা করতো রান করার জন্য। যেগুলো মাঠের একটা সংকুলন এই ছিল, যদি ইংল্যান্ডে অনেক মাঠ, কিন্তু মাঠ থাকলে হলো কি খেলার মতো পরিবেশের দরকার। এবং আমরা কিন্তু অনেক সবার আগে চিন্তা করতাম সেফটিটা আগে, কারণ খেলতে গেলে তো অনেক দুর্ঘটনা ঘটনা ঘটার ইয়ে থাকে। তো ওই দিক দিয়ে আমরা চিন্তা করতাম, আমরা আগে ভাগে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আগে আমরা কিন্তু প্রিপারেশন নিয়ে নিতাম। এবং প্রিপারেশন নেওয়ার ফাঁকে ফাঁকে দেখলো আমাদের যারা বাংলাদেশে এক্স এবং কারেন্ট সুপারস্টাররা ছিলেন, তারাও কিন্তু আমাদের টুর্নামেন্টে খেলার জন্য তারাও রেডি থাকতেন যে কখন এই টুর্নামেন্টটা শুরু হবে। বিকজ অফ এটা আরফাত রহমান কোকো, আপনি স্পেশালি জানেন আশরাফুল ডে 1 থেকে আমাদের সাথে জড়িত, এবং আশরাফুল সবসময় বলতো যে খেলা এই টুর্নামেন্টে যেখানেই হবে আমরা ওইখানে যাবো। আপনি আরেকটা জিনিস জানেন কিনা জানেন, আমি শরফু ভাই কিন্তু পর্তুগালে টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গেছিলাম, এবং আমরা পুরস্কার বিতরণী করতাম। ওখানেও কিন্তু এই টুর্নামেন্টটা চালু আছে। ইভেন ইটালিতেও তারা শুরু করছে, কিন্তু আমরা যেতে পারি না আমাদের সময়ের কারণে, যেহেতু আমাদের একটা টাইমের একটা ব্যাপার আছে। তো সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি বা করি, এই টুর্নামেন্টটা করতে যে আমাদের অনেক স্ট্রাগল করতে, বাট এন্ড অফ দ্য ডে 5 অগাস্টের পরে আমরা এই বছর 2026-এ বাংলাদেশ সরকারের মাননীয় ক্রীড়ামন্ত্রী মহোদয় আমিনুল হক স্যার, উনি আমাদেরকে অলরেডি রিকগনাইজ করে দিয়েছেন যাতে এটা নেক্সট ইয়ার থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা এই প্রোগ্রামটা করতে পারি। সর্বোপরি হয়তোবা আমরা ঈদের পরে বা খুব তাড়াতাড়ি 64 ডিস্ট্রিক্ট বা বিভাগীয় অনুযায়ী আমরা হয়তো টুর্নামেন্টগুলি চালু করার ব্যবস্থা করতে পারবো। এক্স্যাক্টলি। একটু শরীফুবের কাছে আবার যেতে চাই। দুজনেই আপনারা একটা কথা বলেছেন যে বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এটার অন্যতম
পৃষ্ঠপোষক বা উনি এটার সাপোর্ট করছেন, এটা আসলে আপনাদের জন্য কতটা ইন্সপায়ারিং যে একটা রাষ্ট্রের প্রধান বা দেশের প্রধানমন্ত্রী তিনি আপনাদের পাশে আছেন, বা এই মেমোরিয়াল ট্রাস্ট যেভাবে চলছে বা সামনে আপনারা যে টুর্নামেন্ট করবেন উনি এটার পাশে আছেন, এটা আপনার জন্য কতটা ইন্সপায়ারিং? অবশ্যই এটা অনেক বেশি ইন্সপিরেশন আমাদের জন্য। আমি আপনাকে বলি, আমরা ওনাকে আজকের প্রধানমন্ত্রীর থেকে বেশি আমরা হিসেবে দেখি উনি আরাফাত রহমান কোকো সাহেবের আপন বড় ভাই। জি। যখন উনি আমাদের লন্ডনের প্রোগ্রামে লাস্ট প্রোগ্রাম 5ই আগস্টের পরে তিনি 2টা প্রোগ্রামই করেছিলেন লন্ডনের মাটিতে। ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের প্রোগ্রাম। ওই প্রোগ্রামে আমাদের ওইখানে চিফ গেস্ট ছিলেন। ওইখানে উনি তখন তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের পাশাপাশি একটা লেখা ছিল যেটা হচ্ছে আরাফাত রহমান কোকো সাহেবের বড় ভাই, ওনার পরিচয়টা। এবং উনি যখন বক্তব্য দেন ফারুক ভাই, আমাদের পুরা মানে আমি ওনাকে বলছিলাম যে আপনি বক্তব্য শুরু করেন, বলছিলেন না তুই পরিচয় দে। তো আমি একটা পরিচয় ওনার দিয়েছিলাম যে আরাফাত রহমান কোকো সাহেবের বড় ভাই। তো সেক্ষেত্রে আমাদের কাছে উনি সবচেয়ে বেশি আজকের প্রাইম মিনিস্টার থেকে আরাফাত রহমান কোকো সাহেবের বড় ভাই হিসেবে উনি আমাদের কাছে বেশি আর আমরা অনুপ্রাণিত হয়েছি ওনার কাছ থেকে। উনি প্রত্যেকটা বছর এবং কি প্রত্যেকটা প্রোগ্রামে কিভাবে আমরা কি করছি, কখন কি শুরু হচ্ছে, কখন এটা শেষ হচ্ছে, কারা কারা এখানে অংশগ্রহণ করছে, প্রত্যেকটা বছর আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ হয়েছিল ওনাকে ব্রিফলি সব কিছু এক্সপ্লেইন করার। তো সেক্ষেত্রে থেকে অবশ্যই তো আমরা লাকি, ভেরি লাকি আজকে উনি আমাদের প্রধানমন্ত্রী। যেহেতু উনি প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের দায়িত্ব আর বেশি, যেহেতু এটি একটি এমন একটা অর্গানাইজেশন, একটা ট্রাস্ট যেটি হচ্ছে জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য একজন ওনার নামে। তো অবশ্যই যেরকম জিয়াউর রহমান ফাউন্ডেশন, জিয়াউর রহমান অরফান ট্রাস্ট, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টও এরকম একটি অর্গানাইজেশন। সো আমাদের দায়িত্ব বিগত দিনে যতটুকু ছিল তার থেকে আরও বেশি এখন এই ট্রাস্টটাকে নিয়ে মানুষের কল্যাণে, খেলোয়াড়দের কল্যাণে, বাংলাদেশের আত্মমানবতার কল্যাণে কাজ করার সুযোগ আমাদের এখন হয়েছে, সেটাকে আরও বেশি আকারে যাতে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তো এই দিক থেকে আমরা এইটা লাস্ট একটা আপনাকে বলতে পারি যে কথাটা হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের সম্পূর্ণ তত্ত্বাবধানে এই ট্রাস্টটা চালিত হয় এবং উনি এই ট্রাস্টের প্রত্যেকটা কার্যক্রমের ক্ষেত্রে অকেবিহাল। এবং আমাদের লাস্ট প্রোগ্রামটা আমরা যেটা করেছি আপনি শুনে খুশি হবেন যে আমরা উনি যখন ওনাকে দাওয়াত দিয়েছি সাথে সাথে উনি আমাদের ক্রীড়ামন্ত্রীকে এবং যারা যারা আমাদের সাথে এই যেমন আমাদের এলজিআরটি প্রতিমন্ত্রী শাহ আলম ভাই, হুমায়ুন কবির সাহেব, তারা বিগত দিন ধরে এই ট্রাস্টের সাথে জড়িত ছিলেন। ইংল্যান্ডে থাকলেও ওনারা আমাদের ট্রাস্টের প্রোগ্রামগুলোতে মানে প্রায় সময় ওনারা অংশগ্রহণ করতেন। তো ওনাদেরকে উনি সরাসরি আমাদের প্রাইম মিনিস্টার সাহেব ওনাদেরকে ফোনের মাধ্যমে বলেছেন যে এই প্রোগ্রামটা কিভাবে সুন্দর করা যায়, কি করতে হবে, সবকিছু ওনার দিক নির্দেশনায় আমরা সবসময় ইনভলভ ছিলাম, সবসময় এখন পর্যন্ত এবং ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এবং সবসময় ভবিষ্যতেও আমাদের ওনার ইনভলভমেন্ট থাকবে। যেহেতু অলরেডি আপনারা দেখেছেন যে এই ট্রাস্টটাকে কিভাবে কার্যক্রম শুরু করা যায় এবং কি আগামী দিনে এই সম্মাননা পদকগুলা যাতে আমরা রাষ্ট্রীয়ভাবে ওনার উপস্থিতিতে আমরা করতে পারি সেই ঘোষণা অলরেডি চলে এসেছে। তো অবশ্যই ইনশাআল্লাহ আমরা এটা চলমান প্রক্রিয়া এবং চলমান থাকবে। একটু আপনাদের কাছে আবার জানতে চাইবো যে আপনারা লন্ডনে করেছেন এবং আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশেও বেশ অনেক জেলাতে কিন্তু আরাফাত রহমান কোকোর নামে অনেক টুর্নামেন্ট হয়েছে, কিন্তু আপনারা বলেছেন আপনাদের প্ল্যান হচ্ছে পুরো 64 জেলাতেই ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট করার। 64 জেলা আমরা জানি যে অনেক বড় পরিসরে নিশ্চয়ই হবে, এবং এটা আসলে আপনারা পরিচালনা করবেন কিভাবে, কার মাধ্যমে? আমরা জানি যে প্রত্যেকটা জেলা একটা সংস্থা রয়েছে, তারা এটার তত্ত্বাবধানে থাকবে নাকি আপনারা নিজেরাই একটা কমিটি করে সেটার মাধ্যমে আপনারা টুর্নামেন্টটা করতে চান? আগে একটু শেরফু ভেবে দেন। আমরা একটা পরিকল্পনা এটার ইতিমধ্যে আমাদের হাতে আছে, যেটি হচ্ছে আমাদের বর্তমানে আমাদের এই ট্রাস্টের সদস্য সংখ্যা হচ্ছে 31 জন। জি। তার মধ্যে বাংলাদেশে আরও কিছু আমাদের এই অর্গানাইজেশনের এই ট্রাস্টের আরও কিছু ট্রাস্টি আমাদের সাথে যুক্ত হবেন। আচ্ছা। আপনারা তো জানেন যে একটা ট্রাস্টের কোনোদিন কোনো ব্রাঞ্চ অথবা একটা মানে আলাদা আলাদা কমিটি হয় না, একটি সেন্ট্রালাইজ কমিটি থাকে। সো আমাদের এই কমিটির মাধ্যমে সারা বাংলাদেশের যে ক্রীড়া সংস্থাগুলো আছে, যেমন জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা, যেহেতু আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব আমাদেরকে
এই ব্যাপারে সহযোগিতা করছেন। ওনার দিক নির্দেশনায় এখানে আমরা অলরেডি মানে একটা দিক নির্দেশনা আমাদের কাছে আছে যে প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থার পাশাপাশি, যেহেতু এটি জিয়া পরিবারের একটি অর্গানাইজেশন, তো ওনাদেরকে ওই আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন সারা বাংলাদেশে তাদের ইনভলভমেন্টের মাধ্যমে আমরা করব। সেক্ষেত্রে আমরা আমাদের যে ট্রাস্টের যে যারা সদস্যবৃন্দ আছেন তাদেরকে তাদের নিজ নিজ জেলা অথবা বিভাগীয় পর্যায়ে আমরা দায়িত্ব প্রদান করব, যাতে ওনার আন্ডারে সারা ওই জেলা অথবা ওই বিভাগের প্রত্যেকটা টুর্নামেন্ট যাতে সুন্দরভাবে সফলভাবে করা যায়। তো একটা চ্যালেঞ্জিং আমরা মনে করছি যেটা হচ্ছে যে একসাথে হয়তো বা আমরা যখন শুরু করব আমরা সেন্ট্রাল থেকে একটু হবে, তো আমরা আবার সাহস পাচ্ছি যেহেতু আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী সাহেব আমিনুল হক ভাই উনি খুবই আন্তরিক এই ব্যাপারটার সাথে, উনি নিজে থেকেই চাচ্ছেন যাতে যত দ্রুত সম্ভব এইটার কার্যক্রম যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। তো একজন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং তার জেলা ক্রীড়া সংস্থা যদি আমাদেরকে সহযোগিতা করে, আপনি নিজেও জানেন যে এটা অনেকটাই আমাদের জন্য সহজ হয়ে যাবে অবশ্যই। তো এই পর্যায়ে আমরা এটা শুরু করছি। এখন রোজার পরপরই আমরা আবার আমাদের প্রতিমন্ত্রী সাহেবের সাথে বসবো, মন্ত্রী মহোদয়ের সাথে বসে এটা কর্ম পরিকল্পনা আমরা তৈরি করব এবং সেই অনুযায়ী খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের টুর্নামেন্টগুলো যাতে মাঠে গড়ায় আমরা কারণ আপনি নিজেও জানেন যে আরেকটা চ্যালেঞ্জিং আছে, বাংলাদেশের মাঠ আছে কিন্তু মাঠের অবস্থা খুবই খারাপ, খেলা উপযোগী না। সেইগুলোকে সংস্কার করে কীভাবে খুব দ্রুত সময়ের ভিতরে যাতে কীভাবে আমরা এই টুর্নামেন্টগুলো মাঠে নিয়ে যেতে পারি সেই দিকে আমাদের ফোকাসটা এখন থাকছে। এক্স্যাক্টলি। একটু ফারুক ভাই যদি বলতেন যে নিশ্চয়ই অনেক টুর্নামেন্ট আপনারা করবেন, যদি 64 জেলায় হয় ক্রিকেট এবং ফুটবল করে টুর্নামেন্ট, অনেক নতুন খেলোয়াড় বের হয়ে আসবে, তাদেরকে নিয়ে কেউ আপনারা কোনো প্ল্যানিং বা কিছু করবেন? আমরা দেখেছি যে অনেক প্রতিভাবান খেলোয়াড় কিন্তু রয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, তারা হয়তো বা ঢাকা পর্যন্ত এসে নিজের প্রতিভা দেখানোর সুযোগটা পায় না, বা তারা যে তাদের যে ট্যালেন্ট আছে সেটা কিন্তু হিডেন রয়ে যায়। তো এরকম যারা উঠে আসবে তাদের নিয়ে আপনাদের পরবর্তী পরিকল্পনা কি থাকবে? আপনি জেনে খুশি হবেন ইংল্যান্ডে কিন্তু প্রচুর একাডেমি আছে। তো এখন আমাদের দেশে যদি ধরেন এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট যদি কাউকে আমরা পেয়ে থাকি, তাহলে হয়তো বা তাদেরকে আমরা চেষ্টা করব হয়তো ব্যক্তি উদ্যোগ অথবা রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করবো তাদেরকে হায়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য, যাতে দেশের জন্য তারা সুনাম বয়ে আনতে পারে। আর দ্বিতীয়ত যেটা হয়েছে কি, আমরা যখন লন্ডনে এই টুর্নামেন্টটা চালু করতাম, আমাদের টিমে কিন্তু যেসব সুপারস্টার, নট অনলি বাংলাদেশের প্লেয়ার, শ্রীলঙ্কান পাকিস্তানে অনেক প্লেয়ার কিন্তু খেলতো আমাদের টিম। এই টুর্নামেন্টটা করতে যাওয়ার আমি একটা জিনিস ভুলে গেছি বলতে, আমাদের দুইজন বড় ভাই আছেন, কামাল উদ্দিন ভাই এবং পারভেজ মল্লিক, সর্বাত্মক আমাদেরকে সহযোগিতা করতেন। সেই সাথে যতগুলি আমরা কাজকর্ম করতাম ওনাদের মাধ্যমে, এবং আমরা নিজেরও মাননীয় চেয়ারম্যান ওনার প্রতিটা কাজে কর্মে আমরা ওনাকে জানাইতাম, ওনার কাছ থেকে কিন্তু আমরা অনেক ইন্সপিরেশন পাইতাম। সেই হিসাবে যখন আমরা বাংলাদেশে শুরু করব, হয়তো বাংলাদেশে অনেক ট্যালেন্ট বের হয়ে আসবে, একজন হোক, দুইজন হোক, পাঁচজন হোক, আমরা চাই কিছু র ট্যালেন্ট বের হয়ে আসলে হয় কি দেশের সুনাম হবে। আর এই আরাফাত রহমান কোকো ট্রাস্টটা জিয়া পরিবারের হলেও কিন্তু কোকো ভাই কিন্তু নন পলিটিক্যাল পার্সন ছিলেন, এটা আপনারা জানেন। কিন্তু উনি নন পলিটিক্যাল থাকা অবস্থায় এবং ক্রিয়ার উপরেই কিন্তু ওনার সব কার্যক্রম ছিল। উনি যে ক্রিকেটের সাথে ছিল তা না, উনি সব ব্যাপারে কিন্তু সবার সাথে যোগাযোগ সমন্বয় করে চলতেন, এবং এই সমন্বয়টা স্পেশালি কিন্তু ক্রিকেটের সাথে ওনার পদচারণা বেশি ছিল। আর আমরা যেহেতু একটু বেশি ফোকাস করছি ইংল্যান্ডে ক্রিকেটের প্রতি, তো এখন ঈদের পরে হয়তো বা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে হয়তো একটা সার্কুলার আসবে, এদেরকে বিভাগীয় পর্যায়ে হবে না ডিস্ট্রিক্ট পর্যায়ে হবে, তখন ওইটার উপরে বেস করে আমরা আমাদের কাজকর্ম শুরু করব। এক্স্যাক্টলি। আমরা দেখেছিলাম শরীফুল ভাই যে আপনি যদি দেখেন 5 আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থা বা বিভাগীয় ক্রীড়া সংস্থা কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি চলছে, কিন্তু কোনো টুর্নামেন্ট কিন্তু হয় না। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই টুর্নামেন্ট আপনারা যদি শেষ পর্যন্ত মাঠে গড়াতে পারেন, একটা উৎসব মুখর পরিবেশ ফিরবে দেশের জেলার ক্রীড়াঙ্গনগুলোতে? অবশ্যই। আমি একটা কথা বলতে চাই যে ইতিমধ্যে আমি জানতে পেরেছি যে আমাদের প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থাকে সচল করার জন্য এবং নির্বাচনের মাধ্যমে এই জেলা ক্রীড়া সংস্থাগুলো যাতে কমিটি করা হয়, তার জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে 3 মাসের নোটিশ দেওয়া হয়েছে। এবং 3 মাস মিনস 3 মাস, ওইটা 4 মাস হবে না ইনশাল্লাহ। 3 মাসের ভিতরেই প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থা ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন বাংলাদেশের। আমাদের প্রতিমন্ত্রী সাহেব অত্যন্ত কি বলবো স্ট্রিক্টলি এই কাজগুলো দেখছেন, যাতে ওইগুলা অ্যাক্টিভলি কাজ করতে পারে জেলা ক্রীড়া সংস্থাগুলো। তো
তো এই জেলা ক্রীড়া সংস্থাগুলো যখনই অ্যাক্টিভ হয়ে যাবে আপনি অটোমেটিক্যালি উপজেলাগুলা ইউনিয়নগুলা আপনি মানে অ্যাক্টিভ হয়ে যাবে। প্রথমে যখন আপনি সেন্ট্রালাইজ থেকে শুরু করে জেলা ক্রীড়া সংস্থা, তারপর উপজেলা, তা এইগুলো যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এই কাজগুলো করা অত্যন্ত সহজ এবং মানে অল্প সময়ের ভিতরে করা সম্ভব। আমরা অনুরোধ রাখবো আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাইয়ের কাছে যে উনি যাতে এই বাংলাদেশের যে টুর্নামেন্টগুলো শুরু হবে ফার্স্ট প্রায়োরিটি ভিত্তিতে যাতে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের যে টুর্নামেন্টগুলো ওইগুলো যাতে আমরা করতে পারি, ওনার কাছে আমরা অনুমতি চাইবো এবং আশা করব অবশ্যই উনি আমাদেরকে সহযোগিতা করবেন। তো যেহেতু অনেক দিন ধরে টুর্নামেন্ট নাই, নতুন একটা সরকার এসেছে, আসার পরপরই রোজাতে খেলাধুলার করা একটু হয় না, তো রোজার পরপরই সারা বাংলাদেশে যেহেতু জেলা ক্রীড়া সংস্থাগুলো হবে তারপরপরই টুর্নামেন্টগুলো শুরু হবে। তো অবশ্যই আমরা প্রায়োরিটি ভিত্তিতে চাইবো যে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের টুর্নামেন্টগুলো যাতে দ্রুত সময়ের ভিতরে আমাদের আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি নিয়েই যাতে আমরা এই টুর্নামেন্টগুলো সহজে খুব দ্রুত সময়ের ভিতরে করতে পারি। অবশ্যই আমাদেরও সেটার প্রত্যাশা থাকবে যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এতদিন প্রবাসে করেছেন, এখন যেন সেটা বাংলাদেশেও চলমান থাকে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন উপকৃত হয়। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট যেন ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম চলমান রাখতে পারে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন অবদান রাখতে পারে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের ফাউন্ডার এবং কোঅর্ডিনেটর সরফরাজ আহমেদ শরফু এবং মেম্বার ফারুক হোসেন। আমরা তাদের কাছ থেকে শুনছিলাম সম্প্রতি তারা যে সম্মাননা দিয়েছে এটা নিয়ে তাদের পরিকল্পনা এবং ভবিষ্যতে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট দেশের ক্রীড়াঙ্গনে একটা বড় ভূমিকা রাখতে হচ্ছে এবং সবার প্রত্যাশাও কিন্তু এটাই থাকবে যে তাদের এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হবে দেশের ক্রীড়াঙ্গন। সবাইকে ধন্যবাদ, সঙ্গেই থাকুন সময়ের।